এই ছিল কোশ্চেন। ফার্স্টে দুটো তুলি আমরা। তো ফার্স্টের যে অঙ্কটা আমাদের এখানে বলছে, ফার্স্টের অঙ্কটা আমাদের এখানে কি দিচ্ছে? ফার্স্টের অঙ্কটা আমাদের দিচ্ছে হচ্ছে গিয়ে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি। তো একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকি এখানে। এটা হচ্ছে নাম্বার 6। আগের দিন আমরা নাম্বার 5 পর্যন্ত করেছিলাম, আসছি নাম্বার 6। তো ফার্স্টে এখানে যেটা বলছে সেটা হচ্ছে একটা বৃত্ত। তো এখানে একটা বৃত্ত আঁকলাম আমরা। বৃত্তটা হচ্ছে আমাদের ব্যাস হচ্ছে এবি। তো ব্যাস একটা আমরা মোটামুটি এটা ব্যাস ধরা যাক। তো এটা হচ্ছে আমাদের এবি। দিয়ে বলছে যে এবির একই পাশে পরিধির ওপরে, মানে এবির একই পাশে বলতে হয় আমি এবির এইদিকে নেব, ওপরের দিকে নেব, না হয় নিচের দিকে নেব। কাকে নেব? সি আর ডি দুটো বিন্দু। তাহলে সিকে যদি এদিকে নিই, ডিও এদিকে নিতে হবে। মানে এমন নয় যে সি এদিকে নিলাম, ডি এদিকে নিলাম, সেটা বললে হবে না। তারপরে এবি আর সিডিকে বর্ধিত করা। তাহলে ধরা যাক এটা হচ্ছে আমার সি পয়েন্ট, এটা হচ্ছে আমার ডি পয়েন্ট। এমনভাবে অবস্থিত যে এ ও ডি 140। তাহলে এটা একটা সেন্টার তো আমাদের আছেই, ও। তাহলে এ ও ডি, তাহলে এ ও ডি বলতে আমাকে ও ডিকে যুক্ত করতে হবে, করলাম। এ ও ডি 140, সি এ বি, সি এ বি, তার মানে আমাকে সি এ কেও যুক্ত করতে হবে। তাহলে আমরা অ্যাঙ্গেলগুলো এখান থেকে পাবো। কী কী পাবো? এ ও ডি কত বলেছে আমাদের? 140। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 140, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। এবার আমি একটা ছবি এইখানে আঁকছি। আমি এখানে একটা ছবি আঁকছি। সেই ছবিটা হচ্ছে এমন যে এই যে আমরা এখানে যে এ বি সি ডি নিয়েছি, আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমি কেন মানে আঁকার কারণ হচ্ছে এটা, যে আমি এটাকে এ বি নিয়েছি, এখানে আমি ও নিয়েছি। এবার আমার বক্তব্য হচ্ছে আমি এখানে সি, এখানে ডি নিয়েছি। কেউ বললো না স্যার, আমি এখানে সি নেব, এখানে ডি নেব, এখানে ডি নেব। দিয়ে সেই তার ক্ষেত্রে তাহলে এ ও ডি, তার মানে তার ক্ষেত্রে মানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে এ ও ডি। তার ক্ষেত্রে বি এ সি, তার মানে তার ক্ষেত্রে বিএসি অ্যাঙ্গেলটা এটা হয়ে যাবে। তাহলে আমাদের যদিও ছবিতে আমাদের বলছে যে এ ও ডি অ্যাঙ্গেলটা 140 হতে পারে না, তবুও তর্কের খাতিরে ধরে নেওয়া যাক এটা 140, এটা ধরে নেওয়া যাক 50। তাহলে প্রশ্ন, তাহলে এই ছবিটা আর এই ছবিটা পার্থক্য দেখতেই পাচ্ছি। তাহলে কেন এই ছবিটা হবে না কেন? তার কারণ হচ্ছে এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখো তোমরা, যে এখানে বলছে বর্ধিত এ বি সি ডি। তাহলে আমি এ বিকে বর্ধিত করব, আর সিডিকে বর্ধিত করা মানে হচ্ছে আমার এই যে সি আর ডি, সি আর ডি যুক্ত করে এই দিকে বর্ধিত করব। মানে বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এই এ বিকে এদিকে, সিডিকে তাহলে এখানে হলো হবে না। এইখানটা দেখো যদি আমি বর্ধিত করি, তাহলে এ বিকে বর্ধিত করা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি সিডিকেও কিন্তু বর্ধিত করতে পারছি। এবং বর্ধিত করলে তবে তার একটা পয়েন্টে মিট করছে। সেই পয়েন্টটা হচ্ছে কে আমাদের? সেই পয়েন্টটা হচ্ছে আমাদের ই। তাহলে বর্ধিত যেভাবে বলছে সেভাবে এ বিকে বর্ধিত করলাম, সিডিকে বর্ধিত করলাম। এই ক্ষেত্রে আমি যদি এটাকে এদিকে টানিও, তাহলে কিন্তু আমার সিডিকে বর্ধিত করা হচ্ছে না, আমার বর্ধিত করা হচ্ছে কাকে? বর্ধিত করা হচ্ছে ডিসিকে, সিডিকে করা হচ্ছে না। তাই এই ছবিটা আমাদের হবে না। কি বললাম, বোঝা গেল? বেশ, এই ছবিটা মুছে দিই, এই ছবিটা আমাদের লাগবে না।
এনিওয়ে অসুবিধা নেই। তো যাই হোক, তো এবার এই হচ্ছে আমাদের ছবি, এই হচ্ছে আমার 50, এই হচ্ছে 40। এবার ফাইন্ড আউট করতে হবে কাকে? ফাইন্ড আউট করতে বলেছে আমাকে বিইডি। দেখো, লক্ষ্য করে দেখো, বিইডি, তার মানে আমাকে এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে, এই অ্যাঙ্গেলটা কত। ঠিক আছে, তো প্রসিড করি আমরা এবার কি করে করতে পারি। তো একে প্রসিড করার আগে আমাদের ডেফিনেটলি কিছু তো একটা করতে হবেই, কিছু তো আমাদেরকে অঙ্কন করতেই হবে, অঙ্কন ছাড়া তো হবে না আমাদের এখানে। তো যাই হোক, তো আমরা ফার্স্ট অফ অল ও সিকে যুক্ত করছি, তাহলে লিখলাম, তাহলে ও কমা সি যুক্ত করলাম। বেশ, যখনই ওসিকে যুক্ত করে দিলাম, তাহলে এই যে এই বৃত্ত যেটা আছে, বৃত্তের ও এ ব্যাসার্ধ, ও তো কেন্দ্র, ও এ ব্যাসার্ধ, ও সিও ব্যাসার্ধ, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু ও এ ইজ ইকুয়াল টু ও সি, অত বলার দরকার নেই যে একই বৃত্তের ব্যাসার্ধ বা কি, আমি লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এটা লেখার দরকার হয় না, কারণ 2 নম্বরের প্রশ্ন, এগুলো উপপাদ্য হলে তখন লিখবে। এটা তোমাদের জন্য আমি লিখছি, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান, অর্থাৎ এগুলো শিখেছি বলেই আমরা বলতে পারছি ও ইজ ইকুয়াল টু, নাহলে বলতে পারতাম না। তাহলে ও এর সঙ্গে যদি ওসি সমান হয়, তাহলে ও এর বিপরীত অ্যাঙ্গেল এবং ও সির বিপরীতের অ্যাঙ্গেল সমান হবে। তার মানে অ্যাঙ্গেল ও সি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ সি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি হবে। কেন 50 ডিগ্রি হবে? কারণ ও এ সি 50 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও 50 ডিগ্রি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এটাও 50, এটাও 50। তাহলে ভেবে দেখো, তাহলে অ্যাঙ্গেল এ ও সি কত হবে? অর্থাৎ অ্যাঙ্গেল এ ও সি বলতে এই অ্যাঙ্গেলটা, কিন্তু অ্যাঙ্গেল সি এ ও সি বলতে এইটুকুনি অ্যাঙ্গেল। তাহলে এটা 50, এটা 50, 100। একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল 180, তার মধ্যে এই দুটো 100, তাহলে বাদ বাকি যে পড়ে থাকলো সেটা, অর্থাৎ কত? 80 ডিগ্রি। আবার এওডি অ্যাঙ্গেল তো আমাদের কত দিয়েছে? যেহেতু অ্যাঙ্গেল এওডি এটা বলেছে 140 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা সিওডি অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি। সিওডি অ্যাঙ্গেল কত? না, তো 140 থেকে 80 বাদ দেবো, কত হচ্ছে? 60 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি আমরা 60। ভালো করে দেখো, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 60। আবার সেই ওসির সঙ্গে তো ওডি সমান, তাই তো? আবার ওসি ইজ ইকুয়াল টু ওডি, তাহলে ওসির বিপরীতের অ্যাঙ্গেল ওডিসি এবং ওডির বিপরীতের অ্যাঙ্গেল ওসিডি, এটা সমান হবে। তারা কত হবে? এই যে ত্রিভুজটা আছে, সিওডি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা 3টে কোণের যোগফল 180, তার মধ্যে এ একা 60, তাহলে বাকি যে দুটো কোণ পড়ে থাকে সেই দুটো কোণের যোগফল কত? 120। তাহলে প্রত্যেকটা কত হবে? না, তো 120কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 60 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাই এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, একটু ভেবে দেখো, আমি একটা ত্রিভুজ এখানে একটু কালার করে দিচ্ছি, জানি না অবশ্য হবে নাকি, কালার বেরিয়ে যাবে কিনা। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, নীল ত্রিভুজটা, এই নীল ত্রিভুজটার ক্ষেত্রে দেখো লক্ষ্য করে, এই যে এই ইডিকে বর্ধিত করার ফলে এটা বহিঃকোণ উৎপন্ন হয়েছে। তাহলে বহিঃকোণটা কি হয়? বিপরীত দুটো অন্তস্থ কোণের যোগফলের সঙ্গে সমান, মানে এই কোণটা এবং এই কোণটা যোগফলের সঙ্গে সমান। তার মধ্যে এ যদি 60 হয়, তাহলে এই দুটো কোণের যোগফল 60 হবে। তার মধ্যে ডিও বি কত বলতে পারি আমরা? আবার অ্যাঙ্গেল ডিওবি সেটা কত হবে? না, পুরোটা তো 180, তার থেকে এইটুকুনি, এইখান থেকে শুরু করে এতটা বলেছে 140, তাহলে 180 থেকে 140কে বিয়োগ করব, 40 ডিগ্রি। তাহলে ডিওবি 40 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যখনই 40 ডিগ্রি হয়ে গেল, এটা যখনই 40 ডিগ্রি হয়ে গেল, এ তো 60, তাহলে এই 60, এই অ্যাঙ্গেলটা এইটা যোগফলের সঙ্গে সমান। তাহলে বিএডি অ্যাঙ্গেল কত হবে আমাদের? দেয়ারফোর অ্যাঙ্গেল বিইডি হবে 60 থেকে 40কে বিয়োগ, দ্যাট ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। এ হয়ে গেল আমাদের বিইডি। তো এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, এই 60 ডিগ্রিটা বের না করলে আমাদের এই 60 ডিগ্রি বেরোবে না, তাই তো? বা এটা 60 ডিগ্রি না বেরোলে, এটা 40 ডিগ্রি না বেরোলে এটা 20। তাহলে আমাদের যে কটা লাইন করেছে আমাকে করতে হবে, শুধু এগুলো বাদ দিতে পারো। একই বৃত্তের ব্যাসার্ধ,
এগুলো বাদ দিতে পারেন, এগুলো দরকার নেই, এগুলো অ্যাপ্লিকেশন, অর্থাৎ এগুলো জানি বলেই আমরা করতে পারছি। বোঝা গেল আশা করি। না বুঝতে পেরেছো কেমন আছো? বেশ, তাহলে আমরা চলে আসছি নাম্বার 8, এই নাম্বার 7, সরি নাম্বার 7। নাম্বার 7এও কি বলছে, সে একই জিনিস, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি। তাহলে এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আমরা এঁকে নিই, তার ব্যাস বলেছে আমাদের এবি, একটা ব্যাস টেনে নিই আমরা, ব্যাস হচ্ছে আমাদের এবি। আর কি বলেছে, আর বলেছে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে, তাহলে বিএ কে আমাকে বর্ধিত করতে হবে, বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে। তো আমার ধরে যাক এখানে একটা স্পর্শক আঁকবো, তো আমি বিএ কে আগে বর্ধিত করে দিই। দেখো আমি কিন্তু ওদিকে বর্ধিত করতে পারলাম না, আমাকে কিন্তু এবি কে বর্ধিত করতে বলেনি, আমাকে বিএ কে বর্ধিত করতে বলেছে, তা আমাকে এইভাবেই বর্ধিত করতে হলো। বেশ, ধরে যাক পি বিন্দুতে একটা স্পর্শক, পি বিন্দুতে একটা স্পর্শক, ধরা যাক এই সেই পি বিন্দু, এখানে একটা স্পর্শক ছেদ করছে। এটা ছেদ করছে, কোন বিন্দুতে ছেদ করছে? প্রথম কথা, এই বিন্দুটা হচ্ছে আমাদের পি বিন্দুতে স্পর্শক এঁকেছি, যেটা বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করেছে, তাই বলেছে। দেখো পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে। এবার কার কার ভ্যালু দিয়েছে? পিবিও 30, পিবিও, ও বলতে তো এখানে আছে আমাদের, ও তো আমাদের সেন্টার, তাহলে পিবিও যদি হয় তাহলে আমাকে পিবি যুক্ত করতে হবে, আমাকে পিবি যুক্ত করতে হবে। তাহলে পিবিও বলতে আমার কোন অ্যাঙ্গেলটা? পিবিও বলতে আমার এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত বলেছে? 30 ডিগ্রি বলেছে। আর কি বলেছে? পিটিএ কত, পিটিএ মানে এই অ্যাঙ্গেলটা কত, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। বেশ, এটা 30। তো একই রকমভাবে আমরা যদি আমরা ওপিকে যোগ করি, যখনই ওপিকে আমরা যোগ করে দিলাম, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সেই একই গল্প আগেরটার মতো, যে ও বির সঙ্গে ওপি সমান, তাহলে ও বির সঙ্গে যদি ওপি সমান হয়, তাহলে ওপির বিপরীতের কোণ ওবির বিপরীতের কোণ সমান হবে, তার মানে ও পি বির সঙ্গে সমান হবে কে? ও বিপি, এবং ও বিপির ভ্যালু কত দিয়েছে না 30 ডিগ্রি দিয়েছে, তার মানে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। আবার 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 অ্যাঙ্গেল ও পিটি এ কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা। কেন? দেখো এটাও একটা উপপাদ্য আমাদের, কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এটা 90 হয়ে যাচ্ছে, তাহলে এটা যদি 90 হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল বিপিটির মান কত? অ্যাঙ্গেল বিপিটি ওইটুকুনি 30, এটা 90, তাহলে টোটাল হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে যদি আমরা ত্রিভুজ বিটিপি থেকে কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে বিপিটি কোণটা 120 ডিগ্রি, আর এই কোণটা তো 30 ডিগ্রি ওরা বলেই দিয়েছে। তাহলে আমাদের পড়ে থাকছে কি? বিটিপি কোণ। তাহলে বিটিপি কোণ মানে 180 থেকে এই যে দুটোর যোগফল, অর্থাৎ 120 আর 30, এটা বাদ দিয়ে দেবো। তাহলে এটা কত হচ্ছে? 180 মাইনাস 150, দ্যাট ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হয়েছিল, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। বোঝা গেল? বেশ, তো আমরা নেক্সট পেজে যাই। আছে তো সবাই নাকি? আচ্ছা,
আচ্ছা, এরপরে আমরা নেক্সট অঙ্ক দুটোকে তুলি, অর্থাৎ 7 তো হয়ে গেল, 8, 9। দেখো কি দেওয়া আছে নাম্বার 8-এরটা। নাম্বার 8-এরটা দেওয়া আছে, দেখো এটা খুব ভালো অঙ্ক। সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √2 ইন্টু কস থিটা দিয়ে আমাকে বলেছে, দেন ফাইন্ড আউট বা দেখাতে বলেছে যে কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হয় √2 সাইন থিটা। অনেকভাবেই করা যায়, অনেকভাবে করা যায়। তো আমরা এটা কিভাবে করছি দেখো। প্রথম কথা, এখান থেকে আমরা করছি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 ইন্টু কস থিটা। এটা আমাদের ছিল রাইট হ্যান্ড সাইডে, আমরা কস থিটাটাকে নিয়ে এলাম, তাহলে মাইনাস কস থিটা হবে। এবার কি করছি দেখো, এখান থেকে জাস্ট কস থিটাকে যদি আমরা কমন নিই তাহলে আমার কত হবে, √2 - 1 ইন্টু কস থিটা। এরপরে কি করছি দেখো, এরপরে যেটা করছি সেটা হচ্ছে সাইন থিটা আপন এই যে √2 - 1, এটা তো গুণ হয়ে গেছে, তো এটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি না, √2 - 1। মানে আবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে তো আমরা আগের লাইনটা ফিরে পাবোই, তাহলে এটাকে এটা লেখাই যায়। এবার কি করছি দেখো, এবার করছি হচ্ছে এই লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, ওপরে আছে আমাদের সাইন থিটা, নিচে আছে আমাদের √2 - 1। তো আমরা কি করছি, ওপরে নিচে একটা হরের এই √2 - 1 এর হরের করণীয় নিরসন করে নিচ্ছি, অর্থাৎ ওপর নিচে কি একটা। করলেন আরেকবার বলুন, বুঝলাম না। কোন জায়গাটা, এইখানটা হ্যাঁ কোথাও, স্যার, হ্যাঁ স্যার। কোথাও আমাদের ধরা যাক যে কোথাও a ইজ ইকুয়াল টু বিসি আছে, তা এটাকে যদি আমি এরকম লিখি তাহলে কি ভুল লিখব, বা যদি আমি এটা লিখি তাহলে কি আমি ভুল লিখব? a ইজ ইকুয়াল না। টু বিসি, a ইজ ইকুয়াল টু বিসি। আমরা যদি a এই বিটাকে এর নিচে নিয়ে চলে এলাম, a বাই বি ইজ ইকুয়াল টু, ক্রস মাল্টিপ্লিকেশন করলে তো সে আবার a ইজ ইকুয়াল টু বিসি পাবো, এখানে তো a ইজ ইকুয়াল টু বিসি, সেটাই এখানে লেখা হয়েছে। এই যে √2 - 1 ইন্টু কস থিটা ছিল, তাই √2 - 1কে আমরা সাইন থিটার নিচে নিয়ে এসেছি এখানে, ইন্টু কস থিটা যেমন এদিকে ইজ ইকুয়াল টু আছে আছে, কারণ আমরা যখন গুণ করবো, আবার যখন কোনাকুনি গুণ করবো, কস থিটা যদি না থাকা মানে 1 আছে, তাহলে ক্রস হ্যাঁ, মাল্টিপ্লিকেশন করলে বুঝেছি। কত হয়, সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা হয়। তাহলে এবার তারপর লাইনে কি করলাম, এই নিচে যেহেতু √2 - 1 আছে, হরের করণীয় নিরসন তো আমরা করেছি, তাহলে হুম। হরের করণীয় নিরসনের জন্য √2 + 1 দিয়ে ওপর নিচে একটা গুণ করলাম, ঠিক আছে। হ্যাঁ। বেশ, তাহলে ওপরে কি থাকলো আমাদের, ওপরে আমাদের থাকলো, একটু গুণ করে দিচ্ছি, √2 সঙ্গে সাইন থিটা গুণ করলে হয় √2 সাইন থিটা, আর সাইন থিটার সঙ্গে 1 গুণ করলে আর সাইন থিটা। নিচে যখন গুণ করবো a - b ইন্টু a + b, দ্যাট মিনস যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে, কস থিটা। তো নিচেরটা কত হয় দেখো, এখানে করছি, তাহলে নিচে ওপরেরটা কত হচ্ছে, ওপরেরটা হচ্ছে আমার √2 সাইন থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই √2 স্কোয়ার 2, 1 স্কোয়ার 1, 2 - 1 ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1। তো নিচে 1 থাকাও যা, না থাকাও তাই। তাহলে এখানে আমাদের কত থাকছে, √2 সাইন থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। এবার এই সাইন থিটাটাকে আমরা জাস্ট ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে বাঁ দিকে আমাদের √2 সাইন থিটা যেমন থাকলো ইজ ইকুয়াল টু থাকছে কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে টোটাল সিস্টেমটাকে যদি আমরা ঘুরিয়ে দিই
তাহলে ঘুরিয়ে দিলে কি লিখতে পারবো, cos থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট টু সাইন থিটা। একটু লক্ষ্য করে দেখো, এটাই আমাদেরকে প্রুভ করতে দিয়েছে না, cos থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট টু সাইন থিটা। দেখো সেটাই চলে এসছে আমাদের। ভালো অঙ্ক, বেশ একটা নতুনত্ব আছে, মানে করণী এবং ত্রিকোণমিতি মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে। আচ্ছা, নাম্বার 9, নাম্বার 9 কি দেওয়া হয়েছে আমাদের, নাম্বার 9 দেওয়া হয়েছে tan থিটা ইন্টু tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1 দিয়ে আমাকে প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan 2 থিটা, tan 2 থিটার মান নির্ণয় করো। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমি প্রথমেই বলেছি যে আমাদেরকে, যেহেতু এখানে গুণের আকারে আছে, তাহলে প্রথম কথা আমরা এটা লিখতেই পারি যে tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা। তাহলে এখানে আনসার বেরিয়ে যাওয়া উচিত আমাদের, কারণ tan 2 থিটা সমান সমানই বের করে দিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি সেইটা না, মান নির্ণয় করা মানে মান, এই যখন কথাটা বলছে আমাদের কোনো না কোনো সংখ্যা বেরোয়, এটা তো কী সংখ্যা তাহলে বের করতে হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 বাই tan থিটা, সেটা আমাকে বের করতে আসলে তো পারবো না। তাহলে 1 বাই tan থিটা যেটা আছে, 1 বাই tan থিটাকে আমরা 1 বাই tan থিটাকে আমরা নিশ্চয়ই লিখতে পারি এটা cot থিটা। এইবার যেটা লিখছি সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আমাদের tan থিটা যেমন থাকার থাকলো tan 2 থিটা, এই রাইট হ্যান্ড সাইডের যে cot থিটা আছে এটাকে আমরা লিখছি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা পূরক কোণের ত্রিকোণমিতি করেছি, আমরা জানি যে কটের পূরক হয় tan। এবার লক্ষ্য করে দেখো, এদিকেও tan এদিকেও tan, খবরদার কাটবে না, কাটলে অঙ্ক কেটে দেবে। অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলগুলো সমান হয়, তার মানে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখান থেকে চলে এলো 2 থিটা প্লাস থিটা 90 ডিগ্রি, দেয়ারফোর এখানে করি, দেয়ারফোর 3 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দেয়ারফোর থিটা ইজ ইকুয়াল টু 90 বাই 3, 90 বাই 3 মানে 30 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। নাও উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 2 থিটা, and we find out that the value of theta is 30 degree। তাহলে থিটার জায়গায় 30 ডিগ্রি পুট করে দিলাম, hence tan 2 into 30, that means tan 60 degree, and we know that the value of tan 60 degree is 3√3। হয়ে গেল আমাদের অঙ্ক। কারোর অসুবিধা আছে বুঝতে? তাহলে আমরা এই পেজটা সেভ করি। পরের পেজে যাওয়ার আগে দেখি নেক্সট অঙ্কগুলো কী কী আছে আমাদের, এটাকে তুলে নিই। পরের পেজে যাই। এখানে কি বলছে দেখো, নাম্বার 10ও চলে এসছে, 11ও চলে এসছে, 12টাও চলে এসছে কোথায়, যা হোক। তো নাম্বার 10এরটা আগে দেখি আমরা। নাম্বার 10 কি বলছে, নাম্বার 10 বলছে একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 50% বৃদ্ধি করে উচ্চতা 50% হ্রাস করা হলে আয়তনে শতকরা কি পরিবর্তন হয়। তাই ভূমির ক্ষেত্রফল, চোঙের ভূমিটা আমরা কি জানি, একটা চোঙের ভূমি বলতে তো তার এই একটা যদি হয়, এই একটা যদি হয়, তো চোঙের ভূমি বলতে আমরা কি বুঝি, চোঙের ভূমি বলতে আমরা একটা বৃত্তকেই বুঝি, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের সেই চোঙ, এই হচ্ছে আমাদের সেই চোঙ, এই চোঙ। তা ভূমির যে ক্ষেত্রফল যেটা আছে, ওই যে ভূমির ক্ষেত্রফলটাই কমে, ভূমির ক্ষেত্রফল কমিয়ে দেওয়া মানেটা কি, আমরা কি জানি,
সেই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি ভাবি যে ভূমির যেটা ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধর সঙ্গে ভূমির ক্ষেত্রফল কী হয়, সমানুপাতিক। তার মানে ক্ষেত্রফলকে 50% বৃদ্ধি মানে হচ্ছে ব্যাসার্ধকে 50% বৃদ্ধি, কি হ্যাঁ না না? তাহলে এখানে এটা লেখা যাক। তো প্রথমত এই হচ্ছে চোঙটার হাইট। 1 মিনিট আসছি, 1 মিনিট। হ্যাঁ, আসছি। আচ্ছা, তো আমাদের এখানে যেটা বলতে চেয়েছে ওরা, সেটা হচ্ছে কি বলতে চেয়েছে, ওরা বলতে চেয়েছে যে ভূমির ক্ষেত্রফল 50% বৃদ্ধি করে উচ্চতাটা 50% কমিয়ে দেওয়া, মানে উচ্চতাটা আবার কমে যাবে। মানে উচ্চতাটা যেটা ওরা করতে চেয়েছে সেটা হচ্ছে এটা, যে উচ্চতাটা ধরো কমে গিয়ে এখন এইখানে আসবে, আর ভূমির ক্ষেত্রফলটাকে ওরা বাড়িয়ে দিল। দেখা যাচ্ছে ভূমির ক্ষেত্রফলটাকে ওরা বাড়িয়ে দিল এরকমভাবে, আর উচ্চতাটাকে কমিয়ে দিল। এই ধরো এখন এই ভূমির ক্ষেত্রফলটা বেড়ে গেছে, আর হাইট যেটা আছে, হাইটটা কি হয়েছে এবার কমে গেল, ধরো এরকম করে দেওয়া হলো। তো এবার বক্তব্য যেটা হচ্ছে, তাহলে প্রথমেই যেটা আমরা লিখব যে যেহেতু যেহেতু ভূমির ক্ষেত্রফলের সঙ্গে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমানুপাতিক, মানে সুতরাং ব্যাসার্ধটাও কত বাড়বে, 50% বাড়বে। ব্যাসার্ধ 50% বাড়ানো হলো। তো এখানে ধরে নিই যে ব্যাসার্ধ কত, ধরি ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হবে কত, 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হবে কত না, তো আর ইন্টু 50% মানে 150/100, 0 0 5 দিয়ে 3 5 দিয়ে 2, দ্যাট ইজ 3r/2 একক। আর ধরি উচ্চতা ইজ ইকুয়াল টু h একক। উচ্চতা কি করা হয়েছে, উচ্চতাটার 50% হ্রাস করা হয়েছে, উচ্চতাটা 50% হ্রাস করা হলো। তাহলে উচ্চতা 50% হ্রাস পেলে উচ্চতা হবে কত না, h ইন্টু ওপরে 100 থেকে 50 বিয়োগ নিচে 100, তার মানে হচ্ছে h ইন্টু 50/100, এটা তো জানি আমরা 1/2 হয়, দ্যাট ইজ h/2। তাহলে ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে প্রাথমিকভাবে আমার ব্যাসার্ধ হচ্ছে আর এবং আমার উচ্চতা হচ্ছে h, এটা হচ্ছে প্রাথমিক। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা যদি h হয়, তাহলে আয়তন কত হচ্ছে, তাহলে সুতরাং লিখি এখানে চোঙটির প্রাথমিক আয়তন, সেটা কত হবে না, তো পাই r²h, এত ঘন একক, এবং চোঙটির অন্তিম আয়তন, অন্তিম মানে হচ্ছে যে সব চেঞ্জ করার পর যেটা হয়েছে, চোঙটির অন্তিম আয়তন
সেটা কত হচ্ছে পাই, তখন তার আর কত হয়ে গেছে, তখন তার আর হয়ে গেছে দেখো এখানে 3r/2, তখন তার এইচ কত হয়ে গেছে h/2, তাহলে তখন তার আর বলতে 3r/2 তার হোল স্কোয়ার, আর এইচ বলতে h/2, তাহলে কত হচ্ছে এটা পাই ইন্টু 9r² ইন্টু h/2 এত ঘন একক। তার মানে কত হচ্ছে আমাদের 9/8 πr²h এত ঘন একক। তাহলে আগে ছিল πr²/h, এখন হয়ে গেল 9/8। তার মানে আগের থেকে এখন আয়তন কি হলো, বাড়লো না কমলো, কি করে বুঝবো? নিশ্চয়ই বাড়লো। কেন বাড়লো? না, যেহেতু আমাদের ওপরেরটা লব বেশি হরের চেয়ে, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশ মানেই হচ্ছে সেটা কি একের বড়, তার মানে আগের থেকে এটা বেশি। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখি। তাহলে এই আয়তনটাকে যদি আমরা ভি ধরে নিই, এটা যদি আমরা ভি ধরে নিই ইজ ইকুয়াল টু ভি, ক্যালকুলেশনটা করতে আমাদের সুবিধা হবে আর কি। তাহলে এটা আলটিমেটলি কত হচ্ছে 9/8/ভি। তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে কত, আয়তন বৃদ্ধি পাবে, তাহলে 9v/8 থেকে ভিকে আমরা বিয়োগ করে দিই, এত ঘন একক, তার মানে হচ্ছে 9v - 8v/8 এত ঘন একক, দ্যাট ইজ v/8 ঘন একক। আমাকে তো এটা চাইনি, আমাকে চাইছে শতকরা কি পরিবর্তন হবে। তাহলে শতকরা বৃদ্ধি পাচ্ছে কত, তাহলে বৃদ্ধির হার প্রথমত v/8, এটা আমাদের বৃদ্ধি পাচ্ছে কততে, v/8 বৃদ্ধি পাচ্ছে ভিতে, শতকরা চেয়েছে তাহলে ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ, তাহলে আলটিমেটলি কত হচ্ছে v/8v ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ, ভি গেল, 4 দিয়ে ক্যান্সেল করলে 25, নিচে 2, তার মানে 12.1/2%। তার মানে যদি আমরা তার ব্যাসার্ধকে 50% কমিয়ে দিই, বা ভূমির ক্ষেত্রফলকে যদি আমরা 50% কমিয়ে দিই, এবং উচ্চতাকে যদি ভুল বললাম, ভূমির ক্ষেত্রফলকে যদি 50% বাড়িয়ে দিই, উচ্চতাকে যদি 50% কমিয়ে দিই, তাহলে আগের আয়তনের থেকে এখনকার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। কত বৃদ্ধি পাচ্ছে? 12.1/2%। ঠিক আছে, এটাকে সেভ করে নিই। কারোর বুঝতে অসুবিধা আছে? একটু বড় অঙ্ক, কিছু করার নেই, ক্লাস 10-এ পড়ছি। আচ্ছা, আমরা পরের দুটোকে তুলে নিই, এখান থেকেই তুলে নিই। পরের পেজে যাই। আচ্ছা, এখানে কি বলছে, নাম্বার 11, সমান ব্যাস, সমান ব্যাস আবার সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর একটা গোলক, এদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তার মানে একটু ভেবে দেখো এখানে কাকে কাকে দিয়েছে। প্রথমে দিয়েছে একটা লম্ববৃত্তাকার চোঙ, তাহলে লম্ববৃত্তাকার চোঙকে এখানে আমরা ডিফাইন এঁকে নিই। লম্ববৃত্তাকার চোঙ, ধরো এই একটা লম্ববৃত্তাকার চোঙ, আর এটা কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কু। বলেছে যে
এইটারও উচ্চতা কিন্তু এটার সঙ্গে সমান, মোটামুটি ধরো ব্যাসও সমান, উচ্চতাও সমান। মুশকিলটা হবে কোথায়? মুশকিলটা হবে আমাদের এর পরের ফিগারটায়। কি মুশকিল? অন্য কিছু মুশকিল না, এবার বলেছে গোলক। একটা গোলকের তো আমরা কি জানি, একটা গোলকের তো আমরা জানি যে তার, যদি গোলককে আমরা দেখি, ধরো এইখানে, ধরো 3D-তে গিয়ে যেটা গোলককে দেখি, 1 মিনিট সেভ করে দিই। একটা গোলককে যদি আমরা দেখি এখানে, এই হচ্ছে আমাদের গোলক। একটু ভেবে দেখো, গোলকটাকে এখানে নিচ্ছি, এই যে গোলক, এই গোলকের কিছু বুঝতে পারছি? দেখো এখানে দিলে তাও বোঝা যাচ্ছে এটা কিছু আছে, কিন্তু যখন আমি এমনি কিছু দেবো কিছু বুঝতে পারবো না, কিন্তু কারণ গোলক তো না। এখন প্রশ্ন যেটা হচ্ছে, তাহলে একটা গোলকের উচ্চতা বলতে কি বুঝবো? গোলকের উচ্চতা তো কিছু নেই, গোলকের উচ্চতা কিচ্ছু নেই। তাহলে আমরা কি করছি? তাহলে এইবার এই যে গোলকটা যেটা, তাহলে সেই গোলকটা তার মানে কি হবে? সেই গোলকটা মানে এমনভাবে হবে আমাদের, এই গোলকটা আমাদের এমনভাবে হবে, গোলকের ব্যাসার্ধ বলতে এই মাঝখান থেকে শুরু করে এটা, কিন্তু এই যে উচ্চতাটা, এটা গোলকের উচ্চতা বলতে কি বোঝাচ্ছে? ব্যাসকে বোঝাচ্ছে গোলকের। এটাকে মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সেই গোলকটা, যার উচ্চতা বলতে কি বুঝবো? উচ্চতা বলতে এর পুরো ব্যাসটাকে বুঝবো আমরা। উচ্চতা বলতে আমরা এর পুরো ব্যাসটাকে বুঝবো এখানে, বা ব্যাসার্ধ দ্বিগুণ। ব্যাসার্ধটা তো প্রত্যেকেরই সমান, বোঝা গেল? তো তাহলে প্রথম কথা, এখানে যদি আমরা বলে দিই যে প্রত্যেকের ব্যাস সমান, ব্যাস সমান মানে প্রত্যেকের ব্যাসার্ধ সমান, প্রত্যেকের উচ্চতা সমান, তার মানে ধরি এখানে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে না, এবার আমরা লিখি যে যেহেতু গোলকের উচ্চতা তার ব্যাসের সমান, সুতরাং প্রত্যেকের উচ্চতাও যেহেতু সমান, তাহলে প্রত্যেকের উচ্চতা কত হবে? 2r একক। তাহলে এরও উচ্চতা 2r, এরও উচ্চতা 2r, এরও উচ্চতা 2r। এর তো উচ্চতার দরকার নেই। তো আমাদের কিসে চেয়েছে? তাদের আয়তনের অনুপাত চেয়েছে। সেই পেজটাকে তো ওইখানে নিয়ে যাই। ঢেকে দিই। তো উচ্চতা হচ্ছে 2r একক, তাহলে আমাদের বলেছে এদের আয়তন, তাহলে আয়তনের অনুপাত কি হবে? তাহলে এর আয়তন কত হবে? চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে তো 2r। শঙ্কুর আয়তন কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে 2r। গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। লক্ষ্য করে দেখো প্রত্যেকটার সঙ্গে একটা করে পাই আছে, পাই চলে যাবে। এবং দেখো এই যে আর এর সঙ্গে আর স্কোয়ার আর কিউব, আর এর সঙ্গে আর স্কোয়ার আর কিউব, এখানে তো আর কিউব আছে, চলে যাবে। তাহলে আমরা আর আর পাই এইগুলোকে বাদ দিয়ে বাকিগুলোকে লিখি, তারপরে দেখা যাবে। তাহলে আর কিউব আর পাই চলে গেলে এখানে 2, আর কিউব বাই পাই চলে গেলে এখানে 2/3,
আর পাই আর কিউব চলে গেলে 4/3। তো সব কটাকে 3 দিয়ে যদি গুণ করে দিই, এটা হচ্ছে 6, এটা 2, এটা 4, সব কটাকে আবার 2 দিয়ে ভাগ করে দিলে 3:1:2। তো এটাই হচ্ছে আমাদের ওই যে তিনটে চোঙ, শঙ্কু এবং চোঙ, শঙ্কু এবং যে গোলক, যাদের ব্যাস সমান, মানে ব্যাস বলতে গোলকের ব্যাস বলতে তো এখান থেকে শুরু করে এইটা, যাদের ব্যাস সমান, যাদের উচ্চতা সমান, তাদের আয়তন অনুপাত হচ্ছে এইটা। কেউ বুঝতে পারেনি এমন আছে? নেক্সট বলেছে দেখো নাম্বার 12। নাম্বার 12 বলছে কিছু আমাদের নাম্বার দিয়েছে, 11 দিয়েছে, এটা সোজা টাইপের এগুলো, 12 দিয়েছে, এরপরে দিয়েছে 14, দেন x-2, দেন x+4, দেন x+9, দেন 32, দেন 38, দেন 47। বলেই দিয়েছে এই যে রাশিগুলো আছে, এই রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, মানে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দিয়েছে ওরা, এবং বলেছে তাদের মধ্যমা বলেছে কত, 24। তাহলে আমরা যদি এদের মধ্যমা বার করতে যাই, তাহলে আমরা প্রথমত কি দেখব, যেখানে টোটাল কটা টার্ম আছে আমাদের। তো টার্মগুলো যদি দেখি, এটা 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 5 একটা, 5, 6, 7, 8, 9। তাহলে টোটাল পদ আছে 9টি। তাহলে 9টি যেহেতু পদ আছে, তাহলে 9টা যুগ্ম না অযুগ্ম? না তো যুগ্ম। তাহলে এখানে লিখি যে যেহেতু মোট পদ সংখ্যা 9টি, তাহলে সুতরাং একটি মধ্যমা আছে, এ দুটো মধ্যমা নিই না, সুতরাং একটি মধ্যমা না, সুতরাং মধ্যমা হবে কত হবে না, 9+1/2, দ্যাট ইজ 5তম পদ। তাহলে 5তম পদ গুনি এখানে 1, 2, 3, 4, তাহলে 5তম পদ কি আছে, x+4। তার মানে সুতরাং মধ্যমা কত আমাদের, মধ্যমা হচ্ছে আমাদের x+4, তাই তো? তাহলে স্যার আমি ঠিক বুঝলাম না। মধ্যমা বের করা শিখেছিস তো? না স্যার। তাহলে এটা আপাতত শুনে রাখতে হবে, পরে দেখা যাবে, ঠিক আছে? ওকে। তো মধ্যমা ব্যাপারটা হচ্ছে এটাই যে মধ্যে যে আছে, তো এখানে দেখ মধ্যে কে আছে, মধ্যে কিন্তু এই আছে, এ। কেন না, এর এদিকে যতগুলো হাত, 4টে, এর এই দিকে কিন্তু ঠিক ততগুলোই হাত, 4টে, তাই একে আমরা বলছি মধ্যমা। তো সেটা ফাইন্ড আউট করবো কি করে, এরকমভাবে যে অড নাম্বার যদি থাকে তাহলে তার সঙ্গে 1 অ্যাড করতে হয়, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। যদি ইভেন নাম্বার থাকে তাহলে ইভেন নাম্বারকে সরাসরি 2 দিয়ে ভাগ করলে একটা, এবং তারপরের টার্মটা সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তাহলে আমরা মধ্যমাটা পাই। মধ্যমা মানে হচ্ছে ব্যাপারটা এমন যে সে এমন একটা সংখ্যা যাকে সেন্টার করে বাকিগুলো সব সংখ্যাগুলোকে আছে, এরকম ব্যাপারটা থাকে। বা এরকমও ভাবতে পারি আমরা, যদি গ্রাফিক্যালি যদি ভাবি, যে এমন একটা সংখ্যা যে যার কেন্দ্র করে এই, মানে দুদিকে সমান থাকবে, এদিকেও যতগুলো থাকবে এদিকেও ততগুলো থাকবে, এ হচ্ছে মধ্যমা। যাক, এনিওয়ে হয়নি বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা খুবই সোজা, বোঝা যাবে, অসুবিধা কিছু নেই আমাদের। তো এই গেল আমাদের 4-এর বাকি সামগুলো। এবার যদি আমরা 5 নম্বরের গুলোয় চলে আসি, নাম্বার 5।
নাম্বার 1 ভালো অঙ্ক। কি বলছে একটু ভালো করে বুঝতে হবে। এখানে প্রথমত বলছে যে 3 মাস অন্তর দেও, 3 মাস অন্তর দেও বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হবে 121 টাকা। তাহলে মেন প্রশ্ন কিন্তু কত টাকার, তো সেটাই আগে ধরে নিই, ধরি এক্স টাকার। এবার এক্স টাকার কি বের করতে হবে? প্রথমত বের করতে হবে 3 মাস অন্তর দেও বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদের হারে 9 মাসের সুদ কত হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে 3 মাস অন্তর দেও যদি হয়, 3 মাস অন্তর হলে, অন্তর সুদ নির্ধারণ হলে n ইজ ইকুয়াল টু কত হবে না, 12কে 3 দিয়ে ভাগ 4। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ এটা আগে বের করি, সেটা কত হবে পি ইন্টু 1 প্লাস আর বাই এন, এন বলতে 4, এন ইন্টু 100 টু দি পাওয়ার এন ইন্টু টি, টি মানে কত 9 মাস, মাস দিয়ে তো কাজ হয় না, তাই তাকে বছরে নিয়ে যেতে হবে 9কে 12, এর থেকে বিয়োগ করবো কাকে এক্স। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তো এটি যদি ক্যান্সেলেশন করি, এখানে ক্যান্সেলেশন করলে দেখতে পাবো যে 4 দিয়ে 12কে গেলে 3, আবার 3 দিয়ে 9কে গেলে 3। তাহলে এখানে কত হচ্ছে, আবার এখানে 10 10 ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে কত হচ্ছে যদি এক্সকে আমরা কমন নিয়ে নিই, ব্র্যাকেটের ভেতরে থাকে 1 প্লাস 1/40 টু দি পাওয়ার 3 মাইনাস 1। তো এটা কত হয় 40 প্লাস 1 দ্যাট ইজ 41 এর কিউব বাই 40 কিউব মাইনাস 1। তো এক্স ইন্টু এখানে আমরা পাচ্ছি কত 40 কিউব, এখানে আমরা পাবো হচ্ছে 41 এর কিউব মাইনাস 40 কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবও করতে পারি, আবার একে কিউব করতে পারি। তো কিউব করলে আমাদের একবারে হয়ে যায়, আবার গুণ করাটা একটা চারটিখানি কথা নয়, তো গুণ করেই দিই, না থাক গুণ করবো না, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মে ফেলি, গুণই যদি করবো তাহলে ভয় করবো কেন। এ কিউব ওপরেরটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলছি, একটু ভালো করে দেখো, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আমাদের আছে 40 কিউব, 40 কিউবটা আপাতত 40 কিউবই রাখি, থাকলো। তাহলে কত হচ্ছে এটা, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ইন্টু, একটু এখানটার দিকে তাকাও, 41 থেকে 40কে বিয়োগ করলে কত হয় 1, 1 এর কিউব মানে কত হবে 1, তাহলে প্রথমটা আমরা 1 লিখতে পাচ্ছি, প্লাস এখানে যখন গুণ হবে তখন গুণ হবে 3 ইন্টু 41 ইন্টু 40 ইন্টু 1, তাহলে 3 4 12, 12 একে 12 1 হাতে 1, 4 12 48 আর 1 49, 4920, নিচে হচ্ছে 40 কিউব, তার মানে আলটিমেটলি পাচ্ছি 4921 ইন্টু এক্স বাই 40 কিউব। এটা কি পেলাম আমরা, এটা পেলাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার বের করি সরল সুদ। আবার সরল সুদ কি হবে, সরল সুদের তো কোনো ব্যাপার নেই, তাহলে সরল সুদ হচ্ছে আমাদের 9 মাসের সরল সুদ বের করতে হচ্ছে, তাহলে পি আর টি বলতে হচ্ছে 9/12, মানে মাসে আছে, বছরে কনভার্ট করে নিলাম, বাই 100। এটা হচ্ছে আমাদের সরল সুদ, একটা জিরো একটা জিরো, 3 দিয়ে 3, 3 দিয়ে 4, তার মানে আলটিমেটলি হচ্ছে 3x/40। তাহলে প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে চক্রবৃদ্ধি সুদ কত? 4921x, নিচেরটা লিখে দিচ্ছি এবার। 4 4 16, 4 16 64, 0 0 0 থেকে যদি আমরা 3x/40 বিয়োগ করি সমান সমান হবে 121। তাহলে এটার লসাগু কত হচ্ছে আমাদের? এটার লসাগু এটাই হবে 64000। তাহলে 4921x মাইনাস একটা 40 গেলে কত থাকবে? এখান থেকে একটা শূন্য গেল, 4 16 64, 1600, 3 16 48, 00x ইজ ইকুয়াল টু 121। তাহলে 4921 থেকে 4800কে যদি বিয়োগ করি 121, তার মানে এখান থেকে কত পাওয়া যাচ্ছে? 121x ইজ ইকুয়াল টু 121 ইন্টু এই নিচেরটা চলে এলো 64000। তার মানে এখান থেকে x ইজ ইকুয়াল টু কত পাবো না? 121 ইন্টু 64000 আপন 121। 121 121 ক্যান্সেল হয়ে গেল, 64000। দেয়ারফর আমাকে এটাই তো প্রশ্ন করেছিল যে কত টাকার, তাহলে আনসার কত হলো আমাদের? 64,000। বোঝা গেল? আচ্ছা, তো কি বলছে আমাদের? আচ্ছা, তাহলে এটা সেভ করি আমরা এই পেজটা। নেক্সট পেজে যাব, বাট তার আগে আমাদের এটা তুলে নিই সামটাকে। কি বলেছে এটা? এখানে বলছে ABC যথাক্রমে 5000 টাকা, 6000 টাকা, 7000 টাকা নিয়োগ করে একটা ব্যবসা আরম্ভ করে। তাহলে আমাদের ছবিটা যদি এখানে এঁকে নিই আমাদের সুবিধা হয়, আমরা জানি তো। A B C, এ দিচ্ছে কত টাকা ব্যবসায়? 5000 টাকা। বি দিচ্ছে কত টাকা? বি দিচ্ছে 6000 টাকা। সি দিচ্ছে কত টাকা? না, সি দিচ্ছে 7000 টাকা। একটা ব্যবসা আরম্ভ করে, 3 মাস পর বি আরও 1000 টাকা নিয়োগ করে। তাহলে বি নিয়োগ করছে 3 মাস পর, তাহলে 3 মাস যাচ্ছে, এখানে 3 মাস বি নিয়োগ করছে কত? আরও 1000 টাকা, তাহলে প্লাস 1000। তাহলে 3 মাস পর বি এর কত হবে? 7000 টাকা। আরও কি বলছে? কিন্তু বিশেষ প্রয়োজনে সি কিছুদিন পর 1000 টাকা তুলে নেয়। কিছুদিন পর, কতদিন পর সেটা বলেনি, কতদিন পর সেটা বলেনি। তো ধরা যাক আমরা এটাকে এক্স মাস ধরে নিচ্ছি। এক্স মাস পরে সি কি করছে না 1000 টাকা তুলে নিল, মাইনাস করে দিল। তাহলে তখন সি এর কত হবে? 6000 টাকা হয়ে যাবে। এটা এক্স মাস না লিখে এক্স দিন ধরলে হবে, কারণ দিন ওরা তো ধরলে প্রশ্ন হবে, কিছু দিন ক্যালকুলেশনটা বলেছে। একটু বড় হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু প্রথমটা মান্থে দিয়েছে আমাদের, তাই আমাদের মান্থে ধরাটাই বেটার। তো পরে আমাদের দিন, মাস থেকে দিনে করে দিনে নিতে করে হবে। নিতে হবে, হ্যাঁ। তাহলে এই হলো আমাদের দেওয়া। বলছে যে এ লাভ পেয়েছে বছরের শেষে, এ লাভ পেয়েছে কত টাকা? না, এ লাভ পেয়েছে হচ্ছে 1080। তাহলে এর কপালে জুটেছে 1080, এর কপালে 1080 লিখে দিলাম। বি পেয়েছে 1458, বির কপালে জুটেছে 1458। আবার সি পেয়েছে 1386। আচ্ছা, লাভের থেকে তো মূলধনের অনুপাতটাও তো পেয়ে যাব নাকি?
তো এ তো কিছুই করেনি, এ টোটাল টাকাটা পুরো 12 মাস ধরেই খেটেছে। বি এর এই টাকাটা 3 মাস খেটেছে, তাহলে বাকি টাকা কত থাকে? 9 মাস। এখানে বছরের শেষে কিন্তু বলে দিয়েছে আমাদের, তাই আমি 1 বছর দিয়ে ক্যালকুলেশন করি বৎসরান্তে। আর সি এর 7,000 টাকা এক্স মাস, আর বাকি টাকা কত খাটবে? 12 মাইনাস এক্স মাস খাটবে। তাহলে এই আমাদের টোটাল অঙ্কটা কিন্তু এখানে চলে এসছে, অঙ্কটার পড়ার কোনো প্রয়োজন নেই আমাদের। শুধু আমাকে প্রশ্নটা কি করেছে না, ওই কত মাস পরে সি তার 1,000 টাকা তুলে নিয়েছিল, তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু কত মাস পরেই করেছে, তাহলে আর দিনের কোনো প্রশ্ন নেই কিন্তু আমাদের এখানে। ঠিক আছে, তো আমরা কি করতে পারি এখান থেকে? এবার আমরা এই আমাদের কোশ্চেন চলে এসছে, সুতরাং আমরা এবার যা কাজ করার এখানে করি। তো এই যে কথাগুলো, এই কথাগুলো আমাকে লিখতে হবে এবার এখানে, যে বছরের প্রথমে এ দেয় কত টাকা? না তো 5,000 টাকা, কমা বি দেয় কত টাকা? 6,000 টাকা। অঙ্ক পড়ার দরকার নেই, আমি এখান থেকে দেখেই বলে দিচ্ছি। এবং সি দেয় 7,000 টাকা। বেশ, এবার বি কত মাস পরে তুলে নিয়েছে? 3 মাস পর। তাহলে 3 মাস পর বি আরও 1,000 টাকা দেয়, কিন্তু কিছুদিন পর সি 1,000 টাকা তুলে নেয়। এবার ওই একবার ওই কথাটা লিখছি, যে বছরের শেষে এ, বি ও সি যে লভ্যাংশ পায় তা বছরের প্রথম মাসে পেতে হলে এই 1 মাস হিসাবে তাদের মূলধনের অনুপাত হবে কত? এখানটা দেখেই বলে দিচ্ছি, 5,000 গুণ 12, 5,000 ইন্টু 12 ইস্টু 6,000 ইন্টু 3, 6,000 ইন্টু 3 প্লাস 7,000 ইন্টু 9 ইস্টু, আর ওর হচ্ছে 7,000 ইন্টু এক্স প্লাস 6,000 ইন্টু প্লাস 6,000 ইন্টু 12 মাইনাস এক্স। তো একটু ক্যালকুলেশন করতে হবে, তো প্রত্যেকটারই দেখি যে হাজার 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 করে সব কটাতেই আছে। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এটার সঙ্গে 1,000 গুণ, এখানেও 1,000 গুণ, আবার প্লাস দিয়ে এখানেও 1,000 গুণ, এখানেও 1,000 গুণ, আবার প্লাস দিয়ে এখানে সব কটা থেকে 1,000 চলে যায়। তাহলে 1,000 যদি চলে যায় সব কটা থেকে, তাহলে কত থাকে? প্রথমটায় থাকে 5 ইন্টু 12, লিখে দিচ্ছি 60। এখানে থাকে 6 ইন্টু 3, 18 প্লাস 7 ইন্টু 9, 63 ইস্টু এখানে থাকে 7x, এখানে 6 ইন্টু 12, 72 মাইনাস 6x। তাহলে আলটিমেটলি কত থাকছে? 60 ইস্টু 3 11 1 হাতে 1, 81 ইস্টু
এক্স প্লাস 72। তাহলে এই হলো আমাদের অনুপাত আমাদের তরফ থেকে। তাহলে আমরা তো এটা বলতেই পারি যে প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের যে অনুপাত বেরিয়েছে অর্থাৎ 60:81:x+72, এটা ওরা যে লাভ পেয়েছে অর্থাৎ 1080:1458:1386 এটার সঙ্গে সমান হবে। তাহলে এইটা ইস্টু এটা ইস্টু এটা, এটা ইস্টু এটা ইস্টু, রাইট হ্যান্ড সাইডটাকে আমরা একটুখানি ছোট করে নিতে পারি। তো আমরা একটু রাফে এখানে একটুখানি ছোট করে নিই। 1080:1458:1386 সব কটাকে 2 দিয়ে যায়, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 0, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 9, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 3 দিয়ে যায়, 3 একে 3, 3 আটে 24, 3 দুগুণে 6, 3 চারে 12, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 একে 3। আবার 3 দিয়ে যায়, 3 6 18, 3 আটে 24, 3 একে 3, 3 সাতে 21, 3 সাতে 21। তো দেখো এই রাইট হ্যান্ড সাইডেরটাকে আমরা পাচ্ছি কত, একটা দাগ দিয়ে দিই, বা এটা পাচ্ছি দেখো 60:81:x+72 ইজ ইকুয়াল টু, ওটা ক্যালকুলেশন করেও আমরা পেলাম 60:81:77। তার মানে ইহা তো অভেদ, ইহা একটি অভেদ, দুটো অনুপাত তো সমান অভেদ হচ্ছে। তো যদি অভেদ হয় তার মানে এক্স প্লাস 72-র সঙ্গে 77 থার্ড পজিশনে যে বসে আছে, কারণ বাকি দুটো দেখো ফার্স্ট সেকেন্ড ইকুয়াল হয়ে গেছে। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 77 মাইনাস 72, দ্যাট ইজ 5। তাহলে আমাকে তো এটাই প্রশ্ন করেছিল যে সি কত মাস পরে তার 1000 টাকা তুলে নিয়েছিল। তার মানে সুতরাং সি 5 মাস পর 1000 টাকা স্যার এটা কি দিনে কনভার্ট করতে হবে? না না না, প্রশ্ন কি করেছে, দিনে কনভার্ট দরকার নেই তো, ওটা বলেছিল কিছুদিন পর, কিন্তু আমাকে এখানে প্রশ্ন করেছে তো কত মাস, তাহলে আমি কেন আর দিনে নিয়ে যাব, এই যে কত মাস পর, নয় কি? তাহলে আমার দিনে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। যদি বলতো কত দিন পর তাহলে নিশ্চয়ই নিয়ে যেতাম। তাহলে এই হয়ে গেল আমাদের নাম্বার 5। নাম্বার 6, কি বলছে দেখো, 6 এর 1, 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। একটা ইকুয়েশন, এর বীজদ্বয় বলেছে কত, আলফা ও বিটা, এত এর বীজদ্বয়
আলফা ও বিটা। তো দুটোর বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে আমরা সেই দ্বিঘাত সমীকরণের সূত্র জানি। তাহলে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ। এখানে বি বলতে +2, তাহলে মাইনাস অফ +2 মানে -2, এ বলতে 5, এবং আলফা ইন্টু বিটা দ্যাট ইজ সি বাই এ। সি বলতে কত এখানে -3/5। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু পেয়ে গেছি, আলফা বিটার ভ্যালু পেয়ে গেছি। এবার আমাকে বলেছে যে সেই দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে হবে যার বীজদ্বয় আলফা স্কোয়ার বাই বিটা আর বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে এবার আমরা নির্ণয় করি যে যে সমীকরণের বীজদ্বয় কি না, একটা বলেছে আলফা স্কোয়ার বাই বিটা ও বিটা স্কোয়ার বাই আলফা, তার সমীকরণ, সেই সমীকরণটা হবে সেই সমীকরণটি হবে কি হবে একটু মনে করে দেখো। সূত্রটা কি ছিল আমাদের? সূত্রটা ছিল আমাদের হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস দিয়ে বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। মনে পড়ছে নাকি দেখো দ্বিঘাত সমীকরণে? তো তাহলে এখানে কত লিখতে পারছি তাহলে? সুতরাং এক্স স্কোয়ার মাইনাস, আমাকে বীজ দুটো কী কী দিয়েছে? একটা আলফা স্কোয়ার বাই বিটা আর একটা হচ্ছে বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে এদের যোগফল লিখছি আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা সঙ্গে এক্স প্লাস তাদের গুণফল। গুণফল মানে আলফা স্কোয়ার বাই বিটা ইন্টু বিটা স্কোয়ার বাই আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কাজ কি রইল? কাজ হচ্ছে এইটার ভ্যালু বের করা, এটার ভ্যালু বের করা। বের করি। এখন আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা সমান সমান কত হচ্ছে বের করছি। লসাগু কত হয়? লসাগু আলফা বিটা। তাহলে এখানে কত হয়? আলফা কিউব। এখানে কত হবে? বিটা কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? একটু আগে আমরা করে এসেছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। নিচে কত আছে? আলফা বিটা। আমরা আলফা প্লাস বিটার মানও জানি, আমরা আলফা বিটার মানও জানি, আমরা ভ্যালুগুলোকে পুট করে দিচ্ছি। আলফা প্লাস বিটার ভ্যালু কত বের করেছি? -2/5। তাহলে বসিয়ে দিচ্ছি -2/5 তার হোল কিউব। আলফা বিটার ভ্যালু কত বের করেছি? আলফা বিটার ভ্যালু বের করেছি -3/5, বসিয়ে দিলাম। আবার আলফা প্লাস বিটা -2/5 বসিয়ে দিলাম। নিচে আলফা বিটা -3/5 বসিয়ে দিলাম। তাহলে কত হয় আমাদের ক্যালকুলেশন করলে? প্রথমত মাইনাসের কিউব মাইনাস, 2-এর কিউব 8, 5-এর কিউব 125, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাস, 3 × 9, 9 × 18 বাই 25, আর নিচে হচ্ছে -3/5। তাহলে ওপরে লসাগু কত? ওপরে লসাগু হচ্ছে আমাদের, অন্য কারিতে করি গুলিয়ে যাবে নাহলে। ওপরে লসাগু হচ্ছে কত? 125। তাহলে এখানে হচ্ছে -8 মাইনাস 5 18 90, নিচে হচ্ছে -3/5। তাহলে আলটিমেটলি -98/125 ইন্টু -5/3, 5 5 25 মাইনাসে মাইনাসে প্লাস 98/75। তাহলে এইটার ভ্যালু পেলাম এটা। এবং আরেকটা কার ভ্যালু বের করতে হবে? অ্যাকচুয়ালি এটা দেখো কাটাকুটি হয়ে যায়। এখানে দেখো, লক্ষ্য করে দেখো যে এখানে আলফা 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 স্কোয়ার একটা আলফা, বিটা বিটা স্কোয়ার একটা বিটা। তাহলে আমরা কিন্তু এখানে সমীকরণটা বসিয়ে দিতে পারি। দেয়ারফর এক্স স্কোয়ার মাইনাস, এ দুটো যোগফল কত বের করেছি?
98/27x প্লাস তো না, আলফা বিটার মান কত পেয়েছি, -3/5 ইকুয়াল টু 0। এইভাবে রেখে দিতে পারো। আবার তোমরা এখানে 27 কোথা থেকে গেল, 125 তো, ফির 75 না, 125 না, ও হ্যাঁ 75, হ্যাঁ তারিখে। উফ, 98/75, এখানেও 98/75, তাহলে 5/75 লসাগু তো 75ই হয়, তাহলে সব কটাকে 75 দিয়ে গুণ করে দিলে 75x² মাইনাস 98x, 5 15, 5 দিয়ে 15, 3 15 45 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সমীকরণ। বোঝা গেল? লাস্ট ওয়ান যেটা আছে, এই পেজটা আমরা সেভ করে নিই আগে। পরের অঙ্কটাকে এখানে হবে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। দেখি আমরা হয়তো করলেও করতে পারি। এখানে বলছে দেখো নাম্বার 2 এরটা, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা জানি 2 অঙ্ক সংখ্যা মানে একক আর দশকই হয়। তাহলে কে কার থেকে 6 বেশি, না একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি x হয়, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, x + 6। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। বেশ, তাহলে এই যদি আমার একক স্থানীয় অঙ্ক হয়, এই যদি আমার দশক স্থানীয় অঙ্কটা হয়, তাহলে সংখ্যাটা আমার কত হবে, 10x + x + 6। আমরা জানি দশক মানে 10 দিয়ে গুণ, একক মানে 1 দিয়ে গুণ, তাকে যোগ করা। তখন আলটিমেটলি কত হচ্ছে, 11x + 6। এ হচ্ছে আমার সংখ্যা। আচ্ছা, তো অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটা পেয়ে গেছি। অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে, একে গুণ করব। তাহলে প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন, সংখ্যাদ্বয়ের গুণফলটা সংখ্যাটার থেকে যদি বিয়োগ করা যায় x × x + 6, তাহলে সংখ্যাটি থেকে সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে সেটা কত কম বলেছে, 12 কম। এবার এখান থেকে আরেকটা জিনিস বলেছে দেখো, লক্ষ্য করে, শ্রীধর আচার্যের সূত্র দিয়ে করতে বলেছে। থেকে দ্বিঘাত সমীকরণ আগে প্রকাশ করি, তারপর নয় শ্রীধর আচার্য ফেলবো। 11x + 6 - x² - 6x - 12 ইকুয়াল টু 0। তো -x² +11x - 6x মানে +5x +6 - 12, দ্যাট মিনস -60। সব কটাকে মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে x² - 5x + 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা শ্রীধর আচার্যের সূত্র যদি ফেলি, তাহলে শ্রীধর আচার্যের সূত্র ফেলতে গেলে x = -b, মাইনাসে মাইনাসে +5, √b² 25 -4ac, 4 × 1 × 6 মানে 24 বাই 2a, 2a বলতে 2। তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে 1, তাহলে 5 ± 1/2। তাহলে একটা পাবো 5 + 1/2, আর একটা পাবো 5 - 1/2। তাহলে 5 + 1/2 মানে হচ্ছে 6/2 মানে 3, আর এখানে 2/2 মানে 1। তার মানে x এর মান 1 আর x এর মান 3, এই দুটো হতে পারে। তাহলে সংখ্যা দুটো আমার কি, যদি 3 হয়, যদি এটা যদি 3 হয় তাহলে এটা 9, 39,
এটা 1 হলে এটা কত 17। একটু দেখে নাও যে দুটোই মিলছে নাকি আমাদের, মানে সংখ্যাটি থেকে 39 থেকে তার গুণফল 3 9 27, 39 থেকে 27 বিয়োগ করলে 12 হয়, ঠিক আছে। আচ্ছা 17 থেকে 7 বিয়োগ করলে 12 হয়, তাহলে আমার এখানে সংখ্যা দুটি কি কি হচ্ছে, একটা হচ্ছে 39 ও 17। এটাই প্রশ্ন করেছে যে সংখ্যাটি কি কি হতে পারে, তাহলে সংখ্যাটা একটা 39 হবে, একটা 17 হবে। বোঝা গেল?